Surviving and Thriving Postpartum. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি আমাতুল্লাহ। চলুন তবে শুরু করা যাক। হিলিং জার্নি আফটার বার্থ। আপনার বার্থ এক্সপিরিয়েন্স যত ভালোই হোক না কেন, সত্যি বলতে প্রত্যেক মায়েরই হিলিং বা রিকভারি এর জন্য একটা সময় প্রয়োজন। সন্তান প্রসবের পর মায়ের জরায়ুতে একেবারে কাঁচা ক্ষত হয়ে থাকে, কেননা সেখানে প্লাসেন্টা অ্যাটাচড ছিল। সেখানে কোনো ব্যথা থাকে না, এটা ঠিক আছে, কিন্তু জায়গাটা তো ব্লিডিং এর সোর্স, তাই না? এমনি ইউটেরিন মাসেলে কিছুটা ব্যথা থাকতে পারে, এটা স্বাভাবিক। একটা গুড স্ট্রং ওয়ার্কআউটের পরও তো মাসেল পেইন হয়, এটাও অনেকটা সেরকমই। এই সময়টায় মায়ের যত্নের প্রয়োজন। একজন নতুন মা তার ছোট্ট ছানাটার সাথে বন্ডিং, তার নিজের যত্ন, ছানাটার যত্ন নেওয়া ছাড়া আর কোনো ব্যাপারেই কনসার্নড হবে না। এর মানে কিন্তু এই না যে আপনি ২৪ ঘন্টায় শুয়ে বসে থাকবেন। মানে হলো আপনার দিন বা রাতের বেশিরভাগ সময়ই কাটবে রেস্টিং, রিকভারিং আর নার্সিং এ। ছোট্ট ছানা পৃথিবীতে আসার এই জার্নিটা একজন মায়ের জীবনের সবচেয়ে ভালনারেবল সময়। একই সাথে এই সময়টায় আমরা শিখি কিভাবে রবের কাছে ডিপলি সাবমিসিভ হতে হয়। হতে পারে এই জার্নিটা আপনাকে আপনার রবের আরো কাছে নিয়ে যাবে। নিশ্চয়ই তার স্মরণেই অন্তর প্রশান্ত হয়, তাই না? এমব্রেসিং ইমপারফেকশন অ্যান্ড ফাইন্ডিং ফুলফিলমেন্ট। একজন ছোট্ট ছানা যখন আপনার কোল আলো করে আছে, তখন কিন্তু আপনাকে জীবনের আরো অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই যে নতুন মা হওয়া, ছোট্ট ছানার কান্না, ওকে ফিডিং করানো, ক্লিন করা, ওর যত্ন নেয়া, আর সাথে সংসারের সব কাজ তো আছেই। কিভাবে সামলানো সম্ভব? মূল মন্ত্র হলো নিজের ইমপারফেকশনকে এমব্রেস করুন, আর তাতেই ফুলফিলমেন্ট খুঁজে নিন। আপনার বার্থ এক্সপেরিয়েন্স যেমনই হোক না কেন, হোক সিজারিয়ান, নর্মাল বা ন্যাচারাল, আপনার এপিসিওটমি বা টেয়ার থাকুক বা না থাকুক, আমি মনে করি প্রত্যেকটা মায়ের কিছুটা প্যাম্পার্ড হওয়ার হক আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এখনো এমন অনেক ফ্যামিলি আছে যারা ভুলেই যান যে নর্মাল বা ন্যাচারাল ডেলিভারি হলেও একজন মার রিকভারির জন্য সময় প্রয়োজন। অনেক মার গল্প শুনি যারা এমন এক্সপেকটেশনের চাপে সব কাজ করতে যান, ভুলে যান যে এই সময়টায় তার একটু স্লো ডাউন করার কথা ছিল, ছোট্ট ছানার সাথে বন্ডিং, ক্যাডলিং এ সময় দেওয়ার কথা ছিল। শুনুন মা, আপনাকে বলছি, সুপারমম হওয়ার এই টেন্ডেন্সি কিন্তু আপনার রিকভারির জন্য খুবই ডেঞ্জারাস। আর এটা আপনাকে পোস্টপার্টাম ডিপ্রেশনের দিকেও নিয়ে যেতে পারে। আপনার শরীর ও মনের যত্ন, ছোট্ট ছানার যত্ন, বেসিক প্রয়োজন মেটাতে যতটুকু কাজ করা প্রয়োজন, ঠিক ততটুকুই করবেন। আর নিজেকে মনে করিয়ে দেবেন যে সারা দুনিয়ার চোখে আপনি মা হয়েছেন। হ্যাঁ, এখন অনেক মানুষ অনেক কথা বলতে আসবে, অনেক উপদেশ দেবে। আপনার অনেক কাজই হয়তো অনেকের মন মতো হবে না। খুবই ওভারওয়েলমিং ব্যাপারটা, তাই না? কিন্তু আপনার ছোট্ট ছানার কাছে আপনি তার হোল ওয়ার্ল্ড। নার্চারিং দ্য নিউ মম, 10 ভাইটাল নিডস। প্রেগন্যান্সি ডায়েটের মতোই আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং গুড হাইড্রেশন মেনটেন করতে হবে। হ্যাঁ, নতুন শিশুকে দেখতে আত্মীয়স্বজন অনেকেই আসবে, কিন্তু এর মাঝেও নিজের রেস্টের দিকে খেয়াল রাখতে হবে। ঘরের কাজগুলো যতটুকু সম্ভব কম করবেন। প্রয়োজনে পরিবারের অন্যান্যদের সাহায্য নেবেন। সহযোগিতার জন্য যদি কাউকে না পান, তাহলে সব কাজগুলোকে একটি রুটিনে নিয়ে আসবেন। যেমন পুরো সপ্তাহের রান্না যেকোনো একদিন করে রাখলেন, অথবা ঘর ক্লিনিং একদিন করে রাখলেন। পুরো সপ্তাহে রান্না করে রাখতে না পারলেও অন্তত মিল প্রিপটুকু করে রাখতে পারেন। যদি আপনার আরো বড় সন্তান থেকে থাকে, তাহলে তাদেরও ঘরের বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিন। এই সময় অনেকেই হয়তো আপনাকে এটা বলবে যে আপনার সন্তান ঠিকমতো দুধ পাচ্ছে না বা তার যত্ন আপনি ঠিকমতো করতে পারছেন না। হ্যাঁ, বড়দের গ্রহণযোগ্য আন্তরিক উপদেশ আমরা অবশ্যই শুনবো।
সেটা ছাড়া অন্যের কথায় কখনোই আপনার সন্তানকে ফিডিং করানো বা তার যত্ন নেওয়ার ব্যাপারে নিজেকে প্রশ্নবিদ্ধ করবেন না। মনে রাখবেন আপনার রবই আপনাকে তার এই বান্দার মা হিসেবে সিলেক্ট করেছেন। আপনি এই শিশুর যোগ্য মা। ঘরে পর্যাপ্ত পরিমাণ ফেমিনিন প্রোডাক্টের মজুত রাখবেন। তাছাড়া এ সময় পোস্টপার্টাম শর্টস ব্যবহার করতে পারেন। এতে পেলভিক ফ্লোর সাপোর্ট পায়। পোস্টপার্টাম শর্টস না পাওয়া গেলে বেলি বেল্ট ব্যবহার করতে পারেন বা ট্রেডিশনাল উপায়ে বেলি র্যাপ করেও রাখতে পারেন। এই সময়ে গুড ফিডিং নার্সিং ব্রা আর বেস্ট ফিডিং ফ্রেন্ডলি পোশাক পরা খুবই প্রয়োজনীয়। একজন ভরসাযোগ্য নলেজেবল সাপোর্টিভ মানুষের প্রয়োজন অনুভব হয় এই সময়। মা বা শাশুড়ি এমন কেউ হতে পারেন। কিন্তু অনেকেই এই সম্পর্কগুলোকে ওভার বেয়ারিং মনে করেন। সেক্ষেত্রে এক্সপেরিয়েন্সড ফ্রেন্ড থেকেও সাহায্য বা অ্যাডভাইস নিতে পারেন অথবা একজন পোস্টপার্টাম ডৌলারের সাহায্যও নিতে পারেন। পোস্টপার্টাম টাইমে অনেকেরই স্বামীর সাথে কিছুটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। স্বামীর সাথে সুন্দর বোঝাপড়ার ব্যাপারে এই সময়ে যত্নশীল হবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, রবের সাথে সম্পর্ক মজবুত করে নিন। জিকির অন্তর প্রশান্ত করে। সন্তানকে ব্রেস্টফিডিং করানোর সময় অযথা ফোন না টিপে জিকির করতে পারেন। আর হ্যাঁ, মনে রাখবেন সন্তানের এই নিউবর্ন ফেজটা খুব দ্রুতই শেষ হয়ে যায়। তাই প্লিজ স্লো ডাউন, বি থ্যাঙ্কফুল অ্যান্ড এনজয় ইট। হোম অর মমস, আমাদের সমাজে দেখা যায় সন্তান জন্মগ্রহণের পর প্রথম ৪০ দিন নতুন মা ও শিশুকে মায়ের বাবার বাড়ি অর্থাৎ ছোট্টছানার নানার বাড়ি থাকতে দেয়া হয়। মা যেন কিছুটা যত্ন পান তাই এমন করা হয়। কিছুটা প্যাম্পার্ড হওয়ার জন্য এটা বেশ ভালো একটা উপায়। তবে খেয়াল রাখতে হবে ব্যাপারটা যেন ওভারবেয়ারিং হয়ে না যায়। আবার আপনার ছোট্ট ছানাকে ব্রেস্টফিডিং বা তার সাথে বন্ডিং এর ব্যাপারে যেন কেউ ইন্টারফেয়ার না করে। এর মধ্যে আবার নতুন বাবার কথা ভুলে যাবেন না যেন। সাধারণত এ সময় বাবারা তার নিজের বাসাতেই থাকে। কিন্তু ভুলবেন না যে ছোট্ট ছানার সাথেও তার বাবার বন্ডিং এর একটা সময় প্রয়োজন। অন্যদিকে খেয়াল রাখবেন আপনার মা যেন আবার ওভার প্রোটেক্টিভ হয়ে নিজের উপর অনেক দায়িত্ব নিয়ে না বসেন। একটা ব্যাপারে ক্লিয়ার থাকবেন যে আপনি নতুন মা হয়েছেন। আপনাকেই নিজের এবং নিজের সন্তানের যত্ন নেওয়া শিখতে হবে। একই সাথে সংসার সামলানোও কিন্তু শিখতে হবে। পেইন ডাউন দেয়ার, হাউ টু ডিল উইথ দিস। আপনার এপিসিওটমি বা টেয়ার থাকুক অথবা না থাকুক, সেখানে কিছুটা ব্যথা থাকতে পারে। তাই ওই জায়গার যত্ন নিতে কিছু পরামর্শ। সুইম রিং এর উপর বসতে পারেন যেন সেখানে চাপ না লাগে। প্রতিবার টয়লেট ইউজের পর পরিষ্কার পানি ব্যবহার করুন। খেয়াল রাখবেন যেন পুরনো বদনা বা এ জাতীয় কিছু ব্যবহার না করেন, কেননা তাতে মাইক্রো অর্গানিজম থাকতে পারে। টয়লেট পেপার দিয়ে জায়গাটা হালকা হাতে চাপ দিয়ে শুকনা রাখার চেষ্টা করবেন, কিন্তু কখনো ঘষবেন না। সাবান বা এ জাতীয় কিছু ব্যবহার করবেন না। একটা প্যাডে একটু পানি দিয়ে সেটা ফ্রিজারে রেখে বরফ করে নেবেন। তারপর যখন নতুন প্যাড ইউজ করতে নেবেন তখন সেই ঠান্ডা প্যাডটা ব্যবহার করবেন। তাহলে হচ্ছে আপনি আপনি প্রতিবার নতুন প্যাড যখন ব্যবহার করবেন তখন এই ঠান্ডা প্যাডের কারণে কিছুটা পেইন রিলিফ হবে। যদি সম্ভব হয় তাহলে দিনের কিছুটা সময় একটু জায়গাটা খালি রাখার চেষ্টা করবেন যেন সেখানে এয়ার সার্কুলেট হয়। আপনার যদি এপিসিওটমি বা টিয়ার থেকে থাকে তাহলে বসার সময় বা যেকোনো সময় পা গুলোকে একদম শক্ত করে মিলিয়ে রাখার চেষ্টা করবেন যেন সেলাইয়ে টান না লাগে। যত দ্রুত সম্ভব কেগেল এক্সারসাইজ শুরু করুন। এছাড়া সিটস বাথ নিলে ব্যথা কিছুটা কম হয়। ডেলিভারির সময় অনেক বেশি পুশিং এর কারণে অনেক মায়েদের হ্যামারয়েড হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে হ্যামারয়েড অনেক বেশি পেইনফুল হয়, আবার কারো কারো ক্ষেত্রে অনেক বেশি ইচি হয়। কেগেল এক্সারসাইজের মাধ্যমে হ্যামারয়েড থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আবার স্টিচ বাথ করলে জায়গাটা ক্লিন রাখলে অনেকটা রিলিফ পাওয়া যায়। তারপরেও যদি হ্যামারয়েড অনেক বেশি কষ্ট দিয়ে থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিন।
Allow yourself to cry, baby blue or postpartum depression. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাদের জন্য সময়টা অনেক বেশি আনন্দের, এক্সাইটমেন্টের, আবার একই সাথে অনেক বেশি ভয়ের, অনেক বেশি দায়িত্বেরও। এই সময়টা বাবা-মায়ের জীবনে অনেক রকম পরিবর্তন নিয়ে আসে। একজন মা যতবারই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক না কেন, প্রতিটা নতুন শিশুই অনেক রকম নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে ফ্যামিলিতে। এই সময়ে অনেক মাকেই কোনো কারণ ছাড়া কান্না করতে দেখা যায়। হয়তো দেখা যাচ্ছে যে এখনই আপনি অনেক বেশি এক্সাইটেড অনুভব করছেন। আবার কিছুক্ষণ পরেই অনেক বেশি স্ট্রেসড অনুভব করছেন, অনেক কান্না পাচ্ছে। এটা খুবই স্বাভাবিক। সাধারণত এমনটা শুরু হয় যে আপনার বেবি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই। আর ২ সপ্তাহ বা ৩ সপ্তাহের মধ্যে এটা আবার ঠিকও হয়ে যায়। এইটাকেই বলা হয় বেবি ব্লু। কিভাবে বুঝবেন এটা বেবি ব্লু? অল্পতে কান্না পাওয়া, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, খুব সাধারণ বিষয়েও অনেক বেশি দুশ্চিন্তা হওয়া, হতাশ লাগা এসব যদি হয় তাহলে বুঝবেন আপনার বেবি ব্লু হচ্ছে। সময়ের সাথে সাথে সুষম খাবার, বিশ্রাম আর পরিবারের সহায়তা এবং মি টাইমের মাধ্যমে বেবি ব্লু কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে উপযুক্ত ভালোবাসা ও যত্নের অভাবে পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা দিতে পারে মূলত সন্তান জন্মের প্রথম ২ বছরের যেকোনো সময়। একটি স্টাডিতে বলা হয়েছে এশিয়ান দেশগুলোতে পোস্টপার্টাম ডিপ্রেশনের হার 65% এরও বেশি। পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণগুলোর মধ্যে অন্যতম হলো শরীরে প্রেগন্যান্সি ও ডেলিভারির কারণে হরমোনাল তারতম্য, সাথে ভিটামিনের ঘাটতি, পূর্বে কোনো ডিপ্রেশনের হিস্টোরি থাকা, পরিবার থেকে পর্যাপ্ত সাপোর্ট না পাওয়া, দাম্পত্য সমস্যা, ঘুমের সমস্যার সাথে বাচ্চা লালন-পালনের মানসিক চাপ। বিশেষজ্ঞদের মতে উপসর্গগুলো হলো লো মুড মানে সবসময় মন খারাপ থাকা, স্বাভাবিক সময়ে যা ভালো লাগে তাতে উৎসাহ না পাওয়া, খাবারের রুচি না থাকা কিংবা অনেক সময় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত খাওয়া, অস্বাভাবিক বেশি কান্না করা, ঘুম না হওয়া, অল্পতেই বিক্ষুব্ধ বা বিচলিত হওয়া, কোনো কাজে এনার্জি না পাওয়া, ফিলিং ফেলিওর, গিল্টি, অ্যাশেমড, ওর্থলেস, হোপলেস, এম্পটি অর স্যাড, মনোযোগ কমে যাওয়া বা অনেক কিছু বেশি বেশি ভুলে যাওয়া, কারোর সাথে সোশ্যাল কানেক্ট করতে ইচ্ছা না হওয়া, নিজেকে কিংবা বাচ্চাকে আঘাত করার চিন্তা করা। পোস্টপার্টাম ডিপ্রেশনে পরিবারের সহযোগিতা এবং ডাক্তার বা কাউন্সিলরের পরামর্শ দুটিই সমান গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারি প্রতিটি মায়ের ক্ষেত্রে হয়তো পরিবারের সহযোগিতা কিংবা ডক্টরের পরামর্শ বা কাউন্সেলিং করানো সম্ভব না। কিন্তু তবুও বলছি, উপসর্গগুলো যদি মিলে যায় তবে নিজের সর্বস্ব দিয়ে ডক্টরের পরামর্শ নেয়ার বা কাউন্সেলিং করানোর চেষ্টা করুন। এর পাশাপাশি কিছু পদক্ষেপ আমরা নিতে পারি যা আমাদের সাহায্য করবে ডিপ্রেশনে না পড়তে বা ডিপ্রেশনে পড়লেও তা থেকে বের হয়ে আসার জন্য। আবারও বলছি, অবশ্যই ডক্টরের পরামর্শ বা কাউন্সেলিং এর পাশাপাশি। এই সময়ে বাচ্চার পাশাপাশি নিজের যত্ন নিতে শেখা খুব প্রয়োজনীয়। স্বাস্থ্যকর খাবারের প্রতি যত্নবান হন। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ইনটেক করুন এবং নিজেকে হাইড্রেটেড রাখুন। আমাদের প্রচলিত সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে ইগনোর করতে শিখতে হয়। মনে রাখবেন আশেপাশের প্রত্যেকের কথা যদি আপনি মনের ভিতরে ঢুকিয়ে ফেলেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। এ সময় অনেকেই অনেক কথা বলবে। যে কথাগুলো আপনার জীবনযাপনে কাজে লাগবে কিংবা আপনাকে আনন্দ দিবে সেগুলো গ্রহণ করুন আর বাকি সব কথা ফিল্টার করে অনেক দূরে ছুঁড়ে ফেলুন। একটা কথা মনে রাখবেন, আপনি যতই ভালো হন না কেন পৃথিবীর কিছু মানুষের বাজে বা বাঁকা কথা আপনাকে শুনতেই হবে। কিছু মানুষ থাকবেই যারা আপনাকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে কিংবা আপনার প্যারেন্টিং নিয়ে বাঁকা কথা, বাজে কথা বলবেই। সবচেয়ে উপযুক্ত হলো এদের কথা শোনার সময় ২ কান ব্যবহার করুন। অর্থাৎ এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন। নিজের মনের কথা, দুঃখ, দুশ্চিন্তা খুব আপন ও বিশ্বস্ত কাউকে খুলে বলুন। চেপে না রেখে শেয়ার করে দেখুন। দেখবেন আপন মানুষটার ভালো কথা কিংবা এই শেয়ারিং আপনার মনের ভিতরে চলা প্রতিনিয়ত ঝড়কে প্রশমিত করছে। সমসাময়িক অন্য মাদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন।
দেখবেন মাতৃত্বের এই যুদ্ধে আপনি একা নন, আরো অনেকেই আছেন। মা হওয়ার পর আমরা প্রথমেই নিজের পছন্দের কাজগুলো বাদ দিয়ে বসে থাকি, যা একদমই উচিত না। সন্তানের দেখাশোনার পাশাপাশি নিজের পছন্দের কাজগুলো একদম অল্প হলেও চালু রাখুন। এই সময়ে বাস্তবসম্মত প্রায়োরিটি লিস্ট তৈরি করে সেই অনুযায়ী কাজ করুন। আপাতত বাচ্চা আর নিজের যত্নকে প্রাধান্য দিয়ে বাকি কাজগুলো প্রায়োরিটি বেসিসে করার চেষ্টা করা উচিত। পোস্টপার্টাম ডিপ্রেশনকে মুসলিম সমাজে অনেকেই শয়তানের ওয়াসওয়াসা, জিনের প্রভাব কিংবা দুর্বল ঈমানের কারণ বলে পাশ কাটিয়ে যায়। কিংবা বলা যায় এটাকে একমাত্র কারণ প্রমাণ করার মাধ্যমে মাকে আরো বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। এই সময়ে শয়তানের ওয়াসওয়াসা অবশ্যই একটি নিয়ামক হিসেবে কাজ করে, কিন্তু অন্যান্য ব্যাপারগুলোর দিকেও তো খেয়াল রাখা জরুরি। একজন মুসলিম হিসেবে কিছু কাজ যা আপনাকে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আপনার রবের সাথে সম্পর্ক স্থাপন করুন। কোরআনে বলা আছে, আল্লাহর স্মরণই এমন জিনিস যার দ্বারা অন্তর প্রশান্ত হয়। তাই রবের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। সময় মতো সলাৎ আদায় করা, একেবারে পারফেক্টলি না পারলেও অন্তত ফরজ সলাৎটুকু সময় মতো পড়া, কোরআন তিলাওয়াত করা কিংবা তিলাওয়াত করতে না পারলে অন্তত শোনা, জিকির করা, দুরুদ পড়া, এর বাইরে সকাল সন্ধ্যার আমলগুলো করা খুবই প্রয়োজন। দোয়া মুমিনের অস্ত্র, তাই এই সময়ে দোয়াকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করুন। ছোট বড় সব কিছু মন খুলে শুধুমাত্র রবের কাছে যাওয়ার চেষ্টা করুন। এছাড়া দুটি দোয়া সাজেস্ট করতে পারি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি কুল্লা শা'নি ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। আর দ্বিতীয়টি হলো আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলা। আপনার ফোকাসকে দুনিয়া থেকে সরিয়ে আখিরাতের দিকে নিয়ে যান। অনেক মাকেই আক্ষেপ করে বলতে শুনি যে সবার জন্য এত কিছু করলাম কিন্তু কারো মন পেলাম না। সবার সবার উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে কারো মন পাওয়ার জন্য কোনো কিছু করবেন না প্লিজ। যা কিছু করবেন নিজের দায়িত্ববোধ থেকে করবেন, নিজের আখিরাতকে সহজ করার জন্য করবেন। আমরা যত আখিরাতমুখী হব ততই দুনিয়ার সবকিছু খুব তুচ্ছ মনে হবে। সন্তান জন্মগ্রহণের পর মাদের শারীরিক কিছু কমন ডিসকমফোর্ট থাকে। এখন কথা বলবো সেগুলো নিয়ে। ব্রেস্ট ফিডিং এর সময় অনেকেই লেবার কন্ট্রাকশনের মতো ব্যথা অনুভব করে থাকেন। লেবারের সময় যেমন রিল্যাক্সেশন টেকনিকের মাধ্যমে পেইন ম্যানেজমেন্ট করেছিলেন, এখনো ঠিক একই টেকনিক কাজে লাগবে। কন্ট্রাকশনের মতো এমন ব্যথা অনুভব হওয়ার মানে হচ্ছে আপনার শরীর ঠিকঠাক মতোই তার কাজ করছে, মানে ইউটেরাসকে ঠিক আগের অবস্থায় নিয়ে যাচ্ছে এবং পোস্টপার্টাম হ্যামারেজের রিস্ক কমিয়ে আনছে। প্রসবের পর প্রতিটা মায়েরই জেনিটাল এরিয়াতে কিছুটা ব্যথা বা ডিসকমফোর্ট হতে পারে। এক্ষেত্রে সিডস বাথ বেশ কাজে দেয়। আর প্রতিবার টয়লেট ইউজের পর জায়গাটা পরিষ্কার পানি দিয়ে ধোয়ার এবং শুকনো রাখার চেষ্টা করবেন, কিন্তু ঘষবেন না। আর ক্লিন করার সময় সবসময় সামনে থেকে পেছনের দিকে আস্তে আস্তে যাবেন। একটা প্যাডে হালকা পানি নিয়ে সেটা ফ্রিজারে রেখে দিয়ে বরফ করে নিতে পারেন এবং প্রতিবার নতুন প্যাড ব্যবহার করার সময় সেই ঠান্ডা প্যাডটা ব্যবহার করতে পারেন। বসার সময় আম শক্ত জায়গায় না বসে একটা সুইম রিং এর উপর বসতে পারেন। আপনার যদি 4th ডিগ্রি টেয়ার হয়ে না থাকে তাহলে যত দ্রুত সম্ভব কেগেল এক্সারসাইজ শুরু করতে পারেন। পেটিকোট বা ঢিলেঢালা পায়জামা পরতে পারেন যেন জায়গাটাতে এয়ার সার্কুলেশন ঠিক থাকে। এই সময়ে ব্রেস্টে বা নিপলে ব্যথা হওয়া খুব স্বাভাবিক। ঘন ঘন সন্তানকে ব্রেস্ট ফিডিং করাবেন। পাম্পিং করে ব্রেস্ট মিল্ক ভবিষ্যতের জন্য জমা রাখতে পারেন। এছাড়া ঠান্ডা বাঁধাকপির পাতা ব্রেস্টে লাগিয়ে রাখলে অনেকেই রিলিফ পেয়ে থাকেন। কিন্তু বাঁধাকপির পাতা ওভার ইউজ করবেন না, এতে মিল্ক সাপ্লাই কমে যেতে পারে। নিপলে ব্যথা অনেক সময় ব্যাড ল্যাচ ইন্ডিকেট করে। এটা খেয়াল রাখবেন যে আপনি ব্রেস্ট ফিডিং করানোর সময় আপনার সন্তানের মুখ ওয়াইডলি ওপেন আছে, যেন সম্পূর্ণ এরিওলা বাচ্চার মুখের ভেতর চলে যায়। সম্পূর্ণ না হলেও মোস্টলি যেন যায়।
তবুও যদি নিপল ক্র্যাক হয়ে যায় তবে অবশ্যই নিপল ক্রিম ব্যবহার করবেন। পোস্টপার্টাম হিলিংয়ের জন্য একটা ব্যালেন্সড ডায়েট আর পর্যাপ্ত পরিমাণ রেস্টে থাকা অনেক বেশি প্রয়োজন। কেগাল এক্সারসাইজ ছাড়া অন্য কোনো এক্সারসাইজ ব্লিডিং বন্ধ হওয়ার আগে শুরু করা উচিত না। সিজারিয়ান রিকভারি। এতক্ষণ যা কিছু বললাম তার পাশাপাশি সিজারিয়ান মাদের জন্য কিছু উপদেশ। একটা ন্যাচারাল বার্থ প্ল্যান যখন হঠাৎ করেই সিজারিয়ানের দিকে চলে যায় তখন অনেক মাই খুব ভেঙে পড়েন। সিজারিয়ান ডেলিভারির পর পোস্টপার্টাম ডিপ্রেশনের হার অনেক বেশি। আপনার যদি মনে হয় যে আপনি পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে আছেন তাহলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। প্রেগন্যান্সি আর পোস্টপার্টাম টাইমটা ইমোশনাল আর হরমোনাল আপস অ্যান্ড ডাউনসেরই সময়। কারো সাথে মন খুলে কথা বলাটাকে কখনোই ছোট করে দেখবেন না। আর সবসময় মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন ঠিক সেটাই হয়েছে। আর সেটাই আপনার জন্য সবচাইতে বেশি কল্যাণকর, আপনার নিজের প্ল্যানের চাইতেও বেশি। আর সিজারিয়ানের এই অভিজ্ঞতাটা কিভাবে আল্লাহর আরো কাছে যাওয়া যায় সেদিকে নেয়ার চেষ্টা করুন। আপনার সিজারিয়ান হোক বা আপনার নরমাল হোক সেটা কোনো ম্যাটার করে না। অনেক বছর পরও আপনার সন্তানের জন্ম হওয়ার এই সময়টা আপনার জন্য খুব স্পেশাল একটা মেমোরি হয়েই থাকবে। আপনার সন্তানের দিকে খেয়াল করে দেখুন আপনার এত কষ্টের পর কত সুন্দর ফুটফুটে একটা সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যখন এত চেষ্টার পরেও সিজার করানোর সিদ্ধান্তটা নিলেন, তার মানে ঠিক ওই মুহূর্তে আপনার এবং আপনার সন্তানের জন্য যেটা আপনি বেস্ট মনে করেছেন ঠিক সেটাই করেছেন। তাই বারবার নিজের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা বাদ দিন। খুব বেশি মন খারাপ হলে যাকে আপনি খুব বেশি পছন্দ করেন, যার সাথে কথা বলে আপনি কমফোর্টেবল হন, তার সাথে কথা বলুন। সিজারিয়ান ডেলিভারির পর যত দ্রুত সম্ভব একদম স্লোলি হলেও হাঁটাহাঁটি করা শুরু করুন। হাঁচি কিংবা কাশির সময় কিংবা হাসির সময় অথবা আপনার সন্তানকে কোলে নেওয়ার সময় পেটের উপর একটা বালিশ রাখুন শক্ত করে ধরে। গ্যাস হয় এমন ধরনের খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম কিছু পান করা থেকে বিরত থাকুন। কোনো কিছু পান করার সময় স্ট্র ব্যবহার করবেন না। বেলি বেল্ট ব্যবহার করতে পারেন। ভারী কোনো কিছু তুলবেন না বা ঝুঁকে কোনো কাজ করবেন না। ব্যালেন্সড ডায়েট মেনটেন করুন। পর্যাপ্ত পরিমাণ ফল, মূল, সবজি, হোল গ্রেইন এসব খাবেন। আর কনস্টিপেশন হতে পারে এই ধরনের খাবার এড়িয়ে চলবেন। পোস্টপার্টাম ব্লাড লস, হোয়াট টু এক্সপেক্ট। সন্তান প্রসবের পর সাধারণত 40 দিন পর্যন্ত ব্লিডিং হতে পারে। কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে ব্লাডের রং কিছুটা পরিবর্তন হতে দেখতে পারেন। প্রথমে ব্রাইট রেড থেকে পিঙ্ক, তারপর ইয়েলো, তারপর আস্তে আস্তে হোয়াইটের দিকে যাবে। যদি আপনার প্রতি ঘন্টায় একটার বেশি প্যাডের প্রয়োজন হয় অথবা যদি প্রথম সপ্তাহের পরেও আপনার ব্লাডের রং একদম ব্রাইট রেড থাকে তাহলে আপনার ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। আবার যদি এমন হয় যে আপনার ব্লাডের রং একদম ব্রাইট রেড থেকে একটু পিঙ্ক হয়েছিল তারপর আবার হচ্ছে ব্রাইট রেড হয়ে গেছে, তার মানে হচ্ছে যে আপনি অনেক বেশি অ্যাক্টিভ আছেন, অনেক বেশি কাজ করছেন। আপনাকে একটু স্লো ডাউন হতে হবে এবং রেস্ট নিতে হবে। 7 ইসলামিক প্রোহিবিশন ওয়াইল ব্লিডিং। এই সময় সলাত পড়তে হবে না আর এই সলাতগুলা পরে কাজাও করার দরকার নেই। এই সময়ে রামাদানের রোজার ক্ষেত্রেও সেম সিয়াম পালন করতে হবে না আর এই সিয়াম পরে হচ্ছে কাজা করতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে এই সিয়ামের জন্য কোনো কাফফারা নেই। সেক্সুয়াল পেনিট্রেশন করা এই সময়ে অ্যালাউড না। এছাড়া সব রকম পারমিসেবল ইন্টিমেসি অ্যালাউড। তাওয়াফ বা উমরা করাও অ্যালাউড না। কোরআন স্পর্শ করা যাবে না, তবে অনেকের মতে গ্লাভস বা অন্য কোনো ব্যারিয়ার দিয়ে কোরআন ধরা যাবে। কিন্তু ফোন থেকে বা হিফজ করা থাকলে হিফজ করা কোরআন পড়া যাবে। ব্লিডিং অবস্থায় যদি ডিভোর্স দিয়ে থাকে তাহলে ডিভোর্স হবে না।
ব্লিডিং অবস্থায় মসজিদে যাওয়া যাবে না। এমন সাধারণ সাধারণ সব সমস্যার বাইরে যদি অন্য কোনো প্রশ্ন কারো থেকে থাকে, তবে সেটা ফিকহ সম্পর্কে অভিজ্ঞ এবং জ্ঞান রাখেন এমন আলেমদের কাছে জিজ্ঞেস করে নেয়াটাই সবচেয়ে বেশি বেটার। শেষ কথা এতটুকুই বলবো, এই কষ্টের সময়টুকু পার হয়ে যাবে। দেখতে দেখতে ছোট্ট ছানাটাও বড় হয়ে যাবে। তখন দেখবেন আপনি এই দিনগুলোকে প্রচন্ড রকম মিস করছেন। তাই সবর ও শুকরের মাধ্যমে এই দিনগুলো কাটিয়ে নিন। নিজের ও ছোট্ট ছানার যত্ন নিন।